ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে রায় ন্যায়ভ্রষ্ট এবং আবেগ নির্ভর, যেখানে 5টি অভিযোগ প্রমাণিত আদালতে বলেছেন মাননীয় আদালত, সেখানে আপনারা কেন এটা বলছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেভাবে বললেন আমার বন্ধু রানা দাশগুপ্ত, যিনি গোলাম আজম সাহেবকে হিটলার বলা হয়েছে, হিটলার না গালফ নিউজ বলেছে, বা উনি সমস্ত কিছুর মাস্টার মাইন্ড। আমরা যেটা বলেছি এই রায়টি হচ্ছে আবেগ তাড়িত। আমরা শুধু এটাই বলছি না, আমরা বলবো যে এই রায়ে মাননীয় বিচারকগণ তাদের বিচারিক সীমা অতিক্রম করেছেন, তারা আইন লঙ্ঘন করে রায় দিয়েছেন। এই রায়ের স্পেসিফিক কয়েকটি অংশ আমি আজকে দেখাবো আপনাকে। প্রথম কথা হচ্ছে গোলাম আজম সাহেবকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, 30 লক্ষ মানুষকে হত্যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে, ধর্ষণের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। কি এভিডেন্স আপনারা কোর্টে দিয়েছেন? 61টি কাউন্ট, 61টি অভিযোগ তারা করেছিলেন। তার মধ্যে 60টি হচ্ছে পত্রপত্রিকায় বিভিন্ন সময় তার প্রদত্ত 50টি ভাষণ। আর একটি কাউন্ট হচ্ছে শিরু মিয়া নামক একজন ব্যক্তিকে হত্যার সাথে সম্পৃক্ততা। সেই হত্যার সাথে সম্পৃক্ততাটি আগে বলছি। গোলাম আজম সাহেবের কাছে শিরু মিয়াকে যখন পাকিস্তানি আর্মি অ্যারেস্ট করে, তার একজন আত্মীয় গোলাম আজম সাহেবের কাছে এসেছিলেন যে আপনার ওই আর্মি বা ওই থানার অফিসাররা আপনার পরিচিত, আপনি একটা চিঠি লিখে দিলে হয়তো ছেড়ে দিবে। সেইটার এই চিঠিটা যার কাছে, যার মাধ্যমে তিনি দিয়েছেন, তিনি মৃত। যিনি পড়েছেন তিনি মৃত, যে এই চিঠিটার সম্পর্কে জানেন সবাই মৃত। একজন শুধু শুনেছেন ওই চিঠিতে নাকি বলা ছিল, গোলাম আজম সাহেব বলেছেন এদেরকে শেষ করে দাও। অথচ এইটার কোন রকমের তথ্য প্রমাণ আদালতে নাই। এইরকম একটা অভিযোগের ভিত্তিতে সেখানে তাকে 30 বছরের দণ্ড দেওয়া আছে। রানা দাশগুপ্ত ক্রিমিনাল প্র্যাকটিস করেন দীর্ঘদিন। কখন একজন আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া যায়? তিনি যদি একটা সাধারণ কোর্টে আজকে দাঁড়িয়ে এই আর্গুমেন্ট করতেন, আমার মনে হয় তিনি লজ্জায় কোর্ট থেকে বেরিয়ে যেতেন। এইরকম একটা এভিডেন্সের পরে একজন মানুষকে 30 বছরের সাজা দেয়া, যাবজ্জীবন সাজা দেয়া, কতটুকু ন্যায় বিচার হয়েছে সেটা উচ্চ আদালতে আমরা যাব। আর এর বাকি 60টি কাউন্টের মধ্যে পত্রপত্রিকায় তিনি বলেছেন পাকিস্তানকে রক্ষা করতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীর হাতকে শক্তিশালী করতে হবে, তারা যাতে ইন্ডিয়াকে পরাজিত করতে পারে, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে হবে, পাকিস্তান আল্লাহর ঘর, এই জাতীয় বক্তব্য। আপনি রাজনৈতিকভাবে গোলাম আজম সাহেবের এই অবস্থান, পাকিস্তানের পক্ষে অবস্থানকে হাজারবার নিন্দা করতে পারেন, তাকে আপনি ধুয়ে ফেলতে পারেন, কিন্তু এইটাকে আপনাকে মনে রাখতে হবে যে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের মধ্যে অফেন্সটা কি ডিফাইন করা হয়েছে। আপনি মেয়ার রিমেনিং ইন দি আদার সাইড, সেটা আপনার জন্য কোনো অফেন্স নয়। আপনি বাংলাদেশে ইয়াহিয়া খান ছিলেন, 90,000 পাকিস্তানি আর্মি ছিলেন, তারা অ্যাট্রোসিটি করেছেন। বাংলাদেশ গভর্নমেন্ট তদন্ত কমিশন করে 195 জন আর্মি অফিসার সরাসরি সম্পৃক্ততা এই গণহত্যার সাথে জড়িত ছিল, আপনি নির্ধারণ করেছিলেন, তাদের বিচার না করে আপনি ছেড়ে দিলেন। আর ছোট্ট একটি রাজনৈতিক দলের প্রধান, যিনি কয়েকবার ইয়াহিয়া খান বা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন, কি আলোচনা হয়েছে সেখানে কেউ জানে না, কোন পত্রপত্রিকা রিপোর্ট হয়নি, ওই মিটিং এর কোন মিনিট কোন জায়গায় প্রকাশিত হয়নি। বলে দিলেন যে সেখানে গিয়ে গণহত্যার পরিকল্পনা করা হয়েছে। কিসের ভিত্তিতে বলছেন? একটা আবেগ এক জিনিস, আর আমরা সবসময় যেটা বলি যে আপনি যত বক্তৃতাই দেন না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অথবা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তিকে অপরাধী প্রমাণ করতে হবে। তা না করে আপনি তাকে অপরাধীর বাতিঘর, এই সমস্ত লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, এটা তো আইনের ভাষা হতে পারে না। এবং এরপরে বলা হচ্ছে মৃত্যুদণ্ডই কাম্য ছিল। মৃত্যুদণ্ড তো দূরের কথাই, 90 বছরের সাজা দেওয়া হয়েছে। আমি তো মনে করি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা যে ধরনের তথ্য প্রমাণ এখানে উপস্থাপন করেছেন, আন্তর্জাতিক স্বীকৃত স্ট্যান্ডার্ডে বিচার হলে $90 বিলিয়ন জরিমানা হওয়া উচিত এই প্রসিকিউশনের, এই তদন্ত সংস্থার। কারণ একজন মানুষের সাথে যে ধরনের সভ্য আচরণ করা উচিত, এই ধরনের অর্থহীন ডকুমেন্ট উপস্থাপন করে এই মামলাকে কলঙ্কিত করা হয়েছে। এবং মাননীয় বিচারকগণ, আমি বলেছি, তারা সীমার বাইরে গিয়েছেন। কারণ হচ্ছে আমাদের দেশের এই বিচার পদ্ধতিটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম বলে এটাকে। তার মানে হচ্ছে যে দুই পক্ষ যা উপস্থাপন করবে আপনি রেফারিং করে সেখান থেকে রায়টা বের করবেন যে তারা কতটুকু প্রমাণ করতে পারলো, কতটুকু পারলো না। ওনারা আজকে নিজেরাই বলেছেন যে তারা প্রসিকিউশন যথেষ্ট ডকুমেন্ট দিতে পারেনি, তারা নিজেরা খুঁজে গবেষণা করে তার অপরাধ প্রমাণ করেছেন। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারকগণ এই ক্ষমতাটি কোথায় পেয়েছেন? ওনাদেরকে কে ক্ষমতা দিয়েছে নিজেদেরকে খুঁজে বের করে গোলাম আজমের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করার? ওনারা কি তদন্ত সংস্থার সদস্য? ওনাদের দায়িত্ব ছিল প্রসিকিউশন যা কিছু উপস্থাপন করবেন, ডিফেন্স তার যে জবাব দিবে, এই দুটোর মধ্যে রেফারিং করে তিনি বের করবেন যে যথেষ্ট প্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে কিনা। সেটি না করে তারা একটা রায় দিয়েছেন। এবং সর্বোপরি দেখুন, রানা দাশগুপ্ত ক্রিমিনাল লয়ার খুব ভালো করে জানেন যে চার্জ যদি যা আনা হবে তার বাইরে আদালত যেতে পারবেন না। এখন গোলাম আজম সাহেব অপরাধী কি অপরাধী না, সেটা ছিল এখানে বিচার্য বিষয়। জামাত ইসলামী বাংলাদেশে কোন অফিসে চাকরি করতে পারবে না, এইটা কি আদালতের বিচার্য বিষয় ছিল? অথচ রায়ের 372 এবং 372, 73 এবং 74 নাম্বার প্যারাগ্রাফে
কি সুন্দরভাবে তারা বলে দিলেন যে এই নতুন জেনারেশন এই জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী তাদের দলে কেন ভিড়ছে, এটা নিয়ে তাদের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। আপনার এই আলোচনায় আসছে একজন দর্শক, পরে চলে যাবে, টেলিফোনে রয়েছেন। হ্যালো হ্যালো, আলাইকুম। জি সালাম, আপনার নাম বলুন, সংক্ষেপে প্রশ্ন করুন। হ্যাঁ ভাই, আমি চিটাগং কাদের বলছিলাম। জি আমি ভাই, আপনি আমার খুব প্রিয়জন একজন ব্যক্তি। ধন্যবাদ। আপনার প্রশ্ন। আজকে যে রায়টা হয়েছে, আমি রায়ের বিরুদ্ধে কথা বলছি না, কথা বলছে 3টি মাস পরে রায়টা কিন্তু আজকে হয়েছে। আমাদের কথা বলছে রমজান মাসে রায়টা না হলে কি অসুবিধা হতো, রমজানের পর হলে কি সুবিধা হতো, বা রমজানের মধ্যে কি অসুবিধা হয়েছে। এই যে গোটা দেশের মধ্যে একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এটা নিশ্চয় তারা বিজ্ঞ আইনজীবী দুইজন তারা বলবেন। জি বলেন। যেটি আমি বলছিলাম যে দেখুন, এইখানে এসে 373 নম্বর প্যারাগ্রাফে এসে বলা হচ্ছে যে anti-liberation people are still staying in the helm of Jamaat Islami as a result of generation belonging to Jamaat Islami are being psychologically reared up and nurtured with anti-liberation sentiment, communal feeling. এই যে জামাত ইসলামী সংক্রান্ত এই জাতীয় আরো ল্যাঙ্গুয়েজ আছে, এবং 374 নম্বর প্যারাগ্রাফে এসে ওনারা বলছেন such anti-liberation people should be allowed. We observe that no such anti-liberation people should be allowed to sit in the helm of executive of the government, social or political parties, including government and non-government organizations. We are of the opinion that the government may take necessary steps that end for debarring those anti-liberation persons from holding the said superior post in order to establish democracy. আমি আবার আসছি। অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, আপনিও নড়ে চড়ে বসলেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমি